ওয়েলকাম টু মাই চ্যানেল রাশিয়ান ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি যেটা বলেছিলাম যে ফিলসফিটা তোমাদের সামনে আমি এমনভাবে উপস্থাপন করব যাতে মনে হবে যে গল্পের আড়ালে কোনো একটা দর্শন। তো বিগত কয়েকটা ভিডিও আমি এভাবেই দিয়েছি, ভিউটাও কমেছে। মনে হয় যারা ফিলসফি পড়ে তারা আর কারণ একটা দেখতে চায় না, মানে যারা অ্যাকচুয়ালি ফিলসফির জন্য পরীক্ষা দিতে যাচ্ছে। আর এটা তার জন্য সবার সম্মুখে উপস্থাপন করতে গিয়ে এই সমস্যাটা মনে দেখা যাচ্ছে। কিন্তু এটা হয়তো তোমরা জানো না যে ফিলোসফি পড়লে ফিলোসফিটাকে তোমার ডিফারেন্ট অ্যাঙ্গেলে তোমাকে বুঝতে লাগবে। কারণ চাকরি পাওয়াটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি চাকরি পাওয়ার পরে কোনো একটা জায়গায় তুমি যখন বসবে, সেই জায়গাটাকে অলঙ্কিত করা কিংবা সেই জায়গাটা নিজেকে প্রতিস্থাপন করা বা নিজের সেই জায়গাটাকে দখল করা, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ দিক। তাই একমুখী নয়, তোমাদের স্যাররা হয়তো তোমাদের বিভিন্নভাবে ফিলোসফিকে বোঝাবে, কিন্তু আমি যে অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছি একটু স্কিপ না করে একটু আমার কথাগুলো শোনো এবং দর্শনটাকে বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের লজ হবে না। তো ফিলোসফিকে সকল সাবজেক্টের মাদার বলে আখ্যায়িত করা হয়, এটা শুনে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কোন দিক থেকে? এটা হলো আমাদের এপিস্টোমোলজি, অর্থাৎ ফিলোসফিক্যাল যে এপিস্টোমোলজি আছে সেই বিষয়টার উপর ভিত্তি করে ফিলোসফিকে সকল সাবজেক্টের মাদার বলা হয়। কেন বলা হয় এগুলো একটু বলছি, শোনো। একটু বলার চেষ্টা করছে আমার দৃষ্টিকোণ থেকে। একজন লিটারেচার, দ্য লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। একজন লিটারেচারের মানুষ, আর তিনি হয়তো সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে তার একটা চিত্রায়িতের মাধ্যমে বাস্তবে তোমার সামনে উপস্থাপন করেন। তো এটা হলো লিটারেচারের কাজ। একজন ইতিহাসবিদ, তিনি ইতিহাসে ঘটে যাওয়া মানুষকে আশ্রয় করে ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সেগুলোকে লেখেন এবং লেখার পরে এবং তিনি কিছু বলার চেষ্টা করেন। তো এই যে লেখে যাওয়াটা কিন্তু ইতিহাসের কাজ, কিন্তু এতে পরবর্তী ইন ফিউচারে কি হতে পারে সেটা কিন্তু ওই ইতিহাসবিদরা বলে না, সেটা হয়তো অন্য এই ইতিহাসবিদ যখন ফিলোসফার হয়ে ওঠেন তখন কিন্তু তিনি এমনটা বলতে পারেন। তো এখন গল্প হলো যে কেন মাদার? একজন মা যেমন বিভিন্ন বাচ্চার মধ্যে বিভিন্ন বাচ্চা, যদি একজন মায়ের যদি 4-5টা বাচ্চা থাকে, তো তিনি বিভিন্ন বাচ্চাদের মধ্যে কথা শোনার পরে তিনি একটা সিদ্ধান্তে আসেন। এটা একটা ব্যাপার মায়ের দৃষ্টিকোণ থেকে। আর একটা ব্যাপার হলো যে একজন প্রকৃত মা কিন্তু বাচ্চার মনকে জানতে চায়, অর্থাৎ বাচ্চারা অনেক সময় অভিনয় করে, অনেক সময় বিভিন্ন ফেনোমেনাল জিনিস দেখায়, কিন্তু বাচ্চার মনের মধ্যে অন্য গল্প। এই জন্য দেখবে যে বাচ্চার মা কিন্তু সবসময় বাচ্চার মনটাকে রিড করতে চায়। তো এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে ফিলোসফির যে এপিস্টোমোলজি, এই জায়গাটা বিভিন্ন সাবজেক্টের মধ্যে ঘটে যাওয়া ট্রুথটাকে ফাইন্ড আউট করতে চায়। তো এই দৃষ্টিকোণ থেকে কিন্তু ফিলোসফিকে দ্য ফিলোসফিক্যাল এপিস্টোমোলজি ইজ দ্য মাদার অফ অল এপিস্টোমোলজি। কারণ ফিলোসফিক্যাল এপিস্টোমোলজি কী করে সমগ্র বিষয়ের মধ্যে ঘটে যাওয়া যে সত্যটা এবং সেটাকে ইন্টিগ্রেট করে কোনো একটা সত্যে উপনীত হতে চায়। তো দিস দ্য ম্যাটার। তো এটা হলো ফিলোসফিক্যাল মানে এপিস্টোমোলজির কাজ। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা কি? ফিলোসফি কোনো একটা সত্তাকে জানতে চায় বিভিন্ন আলিঙ্গন বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, শুধু একমুখী দৃষ্টিকোণ নয়। একজন মা যেমন তার বাচ্চাকে জানতে চায়, তার বাচ্চার মাইন্ডকে রিড করতে চায় বিভিন্ন দিক থেকে, অনুরূপভাবে ফিলোসফির কাজটা হলো তাই। তো এখন তাই কি সত্যি কি তাই আমি জানি না, তবে এখন আমি যে বিষয়টা তোমাদের বলবো একটু বোঝার চেষ্টা করো। দেখো, ফিলোসফি বিশেষ করে আমি ওই এরিস্টটল প্লেটোর একজন বড় ফ্যান বলা চলে। তো ফিলোসফি পড়তে গিয়ে আমাদের ইনস্টিটিউশনে, আমাদের সমাজে সব থেকে যেটা বড় সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো যে কিছু সংখ্যক মানুষ যারা এই ফিলোসফিক্যাল থট নিয়ে কথা বলে কিংবা ফিলোসফি নিয়ে ভাবার চেষ্টা করে, তারা কিন্তু সমাজে এখন দীক্ষিত। এখন দীক্ষার নয়, এটা আগে থেকে দীক্ষিত হয়ে আসছে। কিন্তু কেন আসছে এবং এবং কখন তাদেরকে সমাজ থেকে একদম সম্পূর্ণভাবে বিতাড়িত করার চেষ্টা করা হয়? দেখো, একটা রাষ্ট্র বা একটা ইনস্টিটিউশন যখন চায় যে কোনো একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট একটা ডিক্টোনমি থাকবে এবং বিশেষ করে ডিক্টরশিপ, আমি যেটা করব সেটাই মেইন কথা, তখন কিন্তু এই ফিলোসফার মানুষদের এবং সবসময় এবং ধিক্কার করা হয় বা তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়। এবং কেন সরিয়ে রাখার চেষ্টা করা হয় এর পিছনে একটা গল্প আছে। কারণ ফিলোসফি কোনো একটা সত্যের তার রুট কজটাকে ফাইন্ড আউট করে এবং সেটাকে ডিটারমাইন করতে চায়। তারা কিন্তু ওই ফেনোমেনাল ওয়ার্ল্ডের মধ্যে থেকে কোনো কিছুকে ভাববে এমনটা নয়। ফেনোমেনালটা তাদের কাছে যেমন ইম্পর্ট্যান্ট, ফেনোমেনাল এই অবভাষিক জগৎ তাদের যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি এই অবভাষা আড়ালে যে প্রকৃত সত্তা আছে সেটাকেও যেমন খুঁজে দেখতে চায়। তো যারা কোনো একটা বিষয়ের উপর মানুষকে দেখায়, অ্যাড দেখায়, যেমন অ্যাড কি?
আজকে আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কিংবা বিভিন্ন ক্রিম হতে পারে, কিংবা একটা রাষ্ট্র হতে পারে, রাষ্ট্রনায়করা হতে পারে। হ্যাঁ, এরা কি করে, এরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন লোভ লালসায় দেখিয়ে আমাদেরকে কোনো একটা দিকে চালিত করে। এই যে চালিত যাতে হয় না এবং চালিত যাতে মানুষ হতে পারে না, মানুষকে প্রকৃত সত্যটা দেখানোর কাজই হলো এই ফিলোসফিক্যাল মাইন্ড, অর্থাৎ যারা ফিলোসফি এইরকম মানসিকতা পোষণ করে, এটা কিন্তু তাদের কাজ। তাই একজন ইতিহাসবিদও হতে পারে ফিলোসফার, একজন লিটারেচারের লোকও হতে পারে, আবার কেউ ফিলোসফি পড়েও ফিলোসফার নাও হতে পারে, যদি তার মধ্যে কিছু এসেনশিয়াল ফিচার্সের অভাব হয়। তো এখন আমি যে বিষয়টা বলবো, নিশ্চয়ই কি বললাম নিশ্চয়ই বোঝাতে পারছি। তো একটা রাষ্ট্র থেকে সর্বপ্রথম যখন ফিলোসফিটাকে দূরে রাখা হয়, কিংবা একটা ইনস্টিটিউশন থেকে ফিলোসফিটাকে দূরে রাখা হয়, কিংবা প্রশাসন থেকে ফিলোসফিদের লোকদের দূরে রাখা হয়, এর কারণটা কোথায়? এর কারণটা আমরা তখনই দেখতে পাই যখন রাষ্ট্র তার নিজস্ব মতেই চলে, অর্থাৎ আমি আর কারো কথা শুনবো না, আমি মানুষকে চালিত করব তার ভিতরে, যে মানুষকে এজ এ বস্তু হিসেবে দেখবো এবং তাকে চালিত করব, অর্থাৎ সেখানে যেন কোনো কোশ্চেন না ওঠে। এই কোশ্চেন করে ফিলোসফাররা, অতএব এদেরকে তোমরা দূরে রাখো বা এদেরকে সমাজ থেকে আলাদা করে দাও। এবং তখন কি হয়, দেখা যায় যে ফিলোসফি নামক সাবজেক্টটা যে আছে, এই সাবজেক্টটা সর্বপ্রথম তাকে ইনস্টিটিউশন থেকে সরিয়ে দাও। মানুষকে মুক্ত চিন্তা করা থেকে দূরে সরিয়ে দাও, মানুষ যাতে এরকম ভাবতে পারে না তার সেই ব্যবস্থাটাই করো। তো এটা হলো ওদের একটা কাজ। তো এই জায়গা থেকে কারা বাঁচাবে? এই জায়গা থেকে কারা মানুষকে আদর্শ পথ দেখাবে? কারণ দেখো, যখনই যুগে যুগে অন্যায় হয়েছে, তখন কিন্তু সবার আগে যারা এগিয়ে এসেছেন তারা কিন্তু ফিলোসফার। বিশেষ করে জার্মানি, আমি বলছিলাম একদিন হয়তো নিচ্ছে, হ্যাঁ, সেই বিসমার্কের জন্ম দিয়েছিল, যার জন্য জার্মানির মুক্তি। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এটাই, যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার যে মানুষটা বলেন, তিনি হলেন একজন ফিলোসফার। ফিলোসফি মানে এমন নয় যে আমি চারবাক দর্শন পড়েছি, আমি ন্যায় দর্শন পড়েছি, আমি গান্ধী পড়েছি, হ্যাঁ, আমি কার্ল মার্কস পড়েছি। দিস ইজ নট ফিলোসফি। ওটা ফিলোসফি হতে পারে, বাট ফিলোসফি করলেই নয়, সেই ফিলোসফির যে অ্যাপ্লিকেশনটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাই ফিলোসফিকে কিছু সংখ্যক মানুষ ওই এসি রুমে বন্ধ করে ফিলোসফি চর্চা করার চেষ্টা করেছে। এবং যখন ফিলোসফির যে প্রকৃত যে লক্ষ্য, ফিলোসফির দুটো লক্ষ্য আছে, একটা থিওরিটিক্যাল নলেজ, একটা প্র্যাকটিক্যাল ইউজ। হ্যাঁ, তো এই যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এটা থেকে কিছু সংখ্যক মানুষ ফিলোসফির কিছু একটা জায়গা নিজেকে দখল করে নিয়ে ভেবে নিয়েছেন যে ফিলোসফি মানে এসি রুম। ফিলোসফি মানে এসি রুম, ফিলোসফি মানে এখানে, আর এর যে বাস্তবের এর কোনো প্রয়োজন নেই। এই সমস্ত মানুষদের জন্যই, হ্যাঁ, এই সমস্ত মানুষদের জন্যই এই ফিলোসফিটা, বিশেষ করে সমাজেরও এই অবক্ষয় হয়। আর একটা কথা বলি, দেখো, একজন সায়েন্সের লোক, পিওর সায়েন্স, তিনি সায়েন্সের কর্ষণ করাটাই তার হলো মেইন লক্ষ্য। একজন আর্টসের লোক, তার কর্ষণ, তার মেইন কথা হলো সমাজ, সমাজের প্রত্যেকটা মানুষের ভালো মন্দ, এই যে সোশ্যাল সায়েন্স, হ্যাঁ, সমাজের এই যে ভালো মন্দ কল্যাণ, এটা দেখানোটাই হলো একজন সোশ্যাল সায়েন্সের একটা প্রকৃত লক্ষ্য। কিন্তু আজ এই যে সমাজের যে অবক্ষয় হয় বা সমাজের সম্পূর্ণ বিষয়টা পরিবর্তন হচ্ছে, মানুষ তার ডেমোক্রেটিক পাওয়ার হারিয়ে ফেলছে, তো এখানে কে কথা বলবে? এখানে যে মানুষগুলো কথা বলবে তারা হলো এই যে সোশ্যাল সায়েন্সের মানুষগুলো। কিন্তু আজ দেখা যাচ্ছে সোশ্যাল সায়েন্সের মানুষগুলো একটাই প্রবলেমে বেঁধে আছে, বাবা আমার তো পরিবার আছে, আমি তো চাকরি করি। তো এই যে চাকরি করি, আমার পরিবার আছে, এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকেরই পরিবার থাকে, পরিবার, আমরা মানুষ, আমরা বাচ্চা জন্ম দেব, পরবর্তী প্রজন্ম নিয়ে ভাববো, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রজন্মকে বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন আমাকে হতে হবে, সেই দৃষ্টিকোণটাও কিন্তু আমার রাখতে হবে, বা সেই দিকটা আমার কিন্তু মস্তিষ্কের মধ্যে সেটাকে রাখতে লাগবে, যে আমি নয়, আমার পরবর্তী প্রজন্ম যাতে ভালোভাবে এই পৃথিবীতে সাস্টেইন করতে পারে, সেই দিকটা আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই ফিলোসফার যারা, বিশেষ করে তাদের সমাজের খুব দরকার। এবং সেই মানুষগুলো যদি এগিয়ে না আসে, তাহলে মনে হয় এই সমাজ মানে যেভাবে চলছে সেভাবে মানে খুবই একটা অবক্ষয়ের সৃষ্টি হবে। আজ হয়তো সমাজ থেকে, বিশেষ বিভিন্ন ইনস্টিটিউশন থেকে ফিলোসফির
মানে লোক নিয়োগ করা বন্ধ করে দিয়েছে, মানে প্রফেসর নিয়োগ বন্ধ হয়েছে, খুব কম হয়, এবং সমাজে ওই রকম মানুষটা ফিলোসফি পড়েও না, এটা একটা সমস্যা। কিন্তু এর যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু খুবই গভীর থেকে গভীরতম। তাই এই দৃষ্টিকোণ থেকে বা এই দিকটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে যারা এই চেয়ারগুলোকে অতিক্রম করে আছে, মানে অলংকার করে আছে, সরি, যারা এই চেয়ারগুলোকে অলংকার করে আছে, তাদের মনে হয় শুধু ক্লাসরুমে নয়, ক্লাসরুমের বাইরে এসেও মানুষকে মনে হয় বোঝানো খুব দরকার। কারণ ফিলোসফি মানেই শুধু তুমি এসি রুমে বসে ওই কোনো একটা তথ্য নিয়ে শুধু গভীর থেকে গভীর আলোচনা করবে, আর্টিকেল করবে, পাবলিকেশন করবে। তোমার ওই আর্টিকেল আর পাবলিকেশন আজকাল মার্কেটে কেউ খাবে না। কারণ তোমাকে বাস্তবে মাটিতে নেমে এসে তোমাকে মনে হয় আমাদের মানে সরি মানে যিনি ফিলোসফার আর কি, আমিও নাও হতে পারি, তো তাকে মনে হয় বাস্তবে এসে দাঁড়িয়ে মনে হয় মানুষকে কিছু বলাটা খুব দরকার। হ্যাঁ, কারণ অন্যথায় এবং খুব ভয়ঙ্কর দিনের সম্মুখীন হচ্ছে। এবং এই জায়গা থেকে শুধু যারা ফিলোসফি পড়ে তারা নয়, যারা অন্য অন্য স্ট্রিমে কাজ করে এবং তাদেরও মনে হয় এগিয়ে এসে এই কোনো একটা সত্যকে মানুষের সামনে উদ্ভাসিত করা মনে হয় খুব দরকার। তাই ফিলোসফিক্যাল মাইন্ড যারা পোষণ করেন বা যারা ডিজার্ভ করেন, এবং তাদের মনে হয় আর মনে হয় এসি রুমে বসে থাকার সময় নয়। আর যদি বেশি সময় নিয়ে নেয় তাহলে মনে হয় পরবর্তী প্রজন্মের কাছে এরা অপরাধীর সম্মুখীন হবে। কারণ এই জন্য অপরাধীর সম্মুখীন হবে কারণ আমরা আমাদের উত্তরাধিকার সূত্রে অনেক কিছু যখন পাই, তেমনি উত্তরাধিকার সূত্রে কিছু অভিশাপও পরবর্তী প্রজন্মকে দিয়ে যায়। তাই আমাদের দ্বারা যেন পরবর্তী প্রজন্ম এই কোনো অভিশপ্ত না হয়, সেই দিকটা মনে হয় আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখা উচিত। তাই অনেক স্যালারি পাচ্ছ, অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরছো, এখনও তোমাদের সেই স্বাধীনতাটুকু আছে। আমি চাই যে তোমাদের এই স্বাধীনতাটুকু কাজে লাগিয়ে কিছু একটা করো। হ্যাঁ, কিছু একটা ভাবো, মানুষকে ভাবাও। এই যে মানুষকে এই ফেনোমেনাল ওয়ার্ল্ডে, যে গতিময়তার দিকে যে মানুষ ধাবিত হচ্ছে, সেখান থেকে মনে হয় একটু এদেরকে রোধ করা খুব দরকার। অন্যথায় পরিস্থিতি এবং আমাদের চিন্তা ভাবনা এবং এমনকি আমাদের এই মুক্ত চিন্তা একদিন হারিয়ে যেতে পারে। এবং এবং অনেকটা দেশে গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালে এখন ফিলোসফির ভয়ঙ্কর কন্ডিশন। বাংলাদেশে তো একসময় উঠছিল ফিলোসফি চর্চা ভালো, কিন্তু এখন তেমন কিছু নেই নাকি। তো চীনেও তো কই এখন ফিলোসফি সেরকম কোনো ইয়ে নেই। আর আমরা চাই না আমাদের ভারতবর্ষে এই ফিলোসফি নামক সাবজেক্টটা আবার দমিত হোক কিংবা হারিয়ে যাক। তাই এই জন্যই আমি বলবো যে একটু এসে মেইন স্ট্রিমে মানুষের সঙ্গে কথা বলা দরকার, কারণ সমাজে মা হয়ে ওঠো। আমি ফিলোসফি যারা পড়ছে বা ফিলোসফি মানসিকতা যারা বিশ্বাস করে, তাদেরকে আমি বলি যে একজন বাচ্চা সঠিকভাবে মানুষ হয়ে উঠতে পারে তার মায়ের সান্নিধ্যে। তাই এখন তোমাদের উচিত বা আমাদের সবারই উচিত, যারা ফিলোসফিক্যাল মাইন্ড বিশ্বাস করে বা ফিলোসফিক্যাল মাইন্ড কর্ষণ করে, তাদেরকে এই সমাজে মা হয়ে ওঠার খুব দরকার। একজন আদর্শ মাই পারে একজন আদর্শ বাচ্চাকে সঠিক পথ দেখাতে, আর মায়ের থেকে বড় শিক্ষক আর নেই। তাই ফিলোসফি দিস মাদার, এতটুকুই বললাম, আর কিছু বলার নেই। আর দেখো, আমি এতটুকুই মনে করি। তবে আমার চ্যানেলটার সঙ্গে থাকো। আশা করি আমি হয়তো আরও কিছু বলতে পারি। তবে হ্যাঁ, কথা দিচ্ছি আমি এই চ্যানেলে তোমাদের ধীরে ধীরে যখন পরীক্ষা হবে তখন কিন্তু স্লাইড দিয়ে আবার পড়াবো। ঠিক আছে, বাই।